লেখিকা তার লেখার জন্য একটা নিঃসঙ্গ নিরিবিলি জায়গা খুঁজছিল বহুদিন ধরে। কলকাতার কোলাহল আর ব্যস্ততার মাঝখানে একটানা শব্দে তার চিন্তা আটকে যাচ্ছিল। ঠিক তখনই একদিন পুরনো পরিচিত রানা তাকে বলল, দেখ, উত্তরবঙ্গের দিকে একটা পুরনো বাংলো আছে, দার্জিলিংয়ের কাছে, কেউ থাকে না। আমার মামার ছিল, এখন ফাঁকা পড়ে আছে, চাইলে ওখানে কিছুদিন তুই যেতেই পারিস। শ্রেয়ার মনে হলো এইটাই হয়তো লেখার উপযুক্ত স্থান। প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা সব কিছুই থাকবে। 3 দিন পরে একটা ছোট বাসে চেপে রওনা হলো শ্রেয়া। পাহাড়ি রাস্তা, পাশে গভীর জঙ্গল। বাস থেকে নামার পর লোকাল গাড়ি ধরে আরও 1 ঘন্টা চড়াই পেরিয়ে পৌঁছতে হয় বাংলোতে। বাংলোটির নাম নীলকমল হাউস। অবাক করার মতো ব্যাপার, বাংলোটি বাইরে থেকে যতটা সুন্দর ও সাজানো দেখায়, ভেতরে ততটাই গুমোট। যেন কেউ এখানে বহুদিন ধরে ছিল না, অথচ আবার সব কিছুই পরিষ্কার। শ্রেয়া কেয়ারটেকার হিসেবে পেয়েছিল এক বৃদ্ধকে, নাম দয়াল কাকা। গম্ভীর মুখ, কম কথা বলেন। কতদিন কেউ এখানে ছিল না? শ্রেয়া জানতে চায়। দয়াল কাকা ঘাড় নাড়েন। ঘর আছে, কিন্তু কিছু ঘরে যেও না, বিশেষ করে সিঁড়ির শেষ ঘরটা। শ্রেয়া অবাক হয়, কেন? ঘরটা খারাপ, শুধু এটুকু বলে বৃদ্ধ চলে যায়। শ্রেয়া ভাবল, বয়স্ক মানুষদের অতিরিক্ত ভয় থাকে, হয়তো কোনো পুরনো দুর্ঘটনা বা কুসংস্কার। সে পাত্তা না দিয়ে লেখায় মন দিল। তবে রাতে হঠাৎ একটা ঘটনা ঘটে। রাত 2টো, ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে শ্রেয়া। জানলার বাইরে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। স্পষ্ট নয়, কিন্তু মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে উঠে যায়, পর্দা সরিয়ে দেখে কিছুই নেই, তবে জানলার কাছে ভিতর থেকে জল পড়ার মতো দাগ, যেন কেউ কাঁদছিল। সকালে দয়াল কাকাকে জিজ্ঞেস করে, কিন্তু তিনি কিছুই বলেন না, শুধু বলেন ভালো ঘুম হোক, বাকি রাতগুলো শান্ত থাকুক। লেখালেখির ফাঁকে শ্রেয়া বাংলোটির ভেতরটা ঘুরে দেখতে শুরু করলো। বেশিরভাগ ঘরই খালি, দেওয়ালে পুরনো ছবি, কাঠের পুরনো মেঝে থেকে শব্দ ওঠে হাঁটলে। কিন্তু সবচেয়ে অদ্ভুত লাগলো সিঁড়ির ওপরের শেষ ঘরটা। দরজা বন্ধ, বড় তালা পড়ে আছে। তালা ধুলো মাখা হলেও দরজার চারপাশে কিছু অদ্ভুত দাগ, হাতের ছাপের মতো, যেন কেউ ভেতর থেকে বাইরে আসতে চাইছে। রাতে আবার শব্দ, এইবার পরিষ্কার পায়ের আওয়াজ। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে করিডোরে। শ্রেয়া দরজা খুলে বের হয়, কেউ নেই। তবে সিঁড়ির দিক থেকে শোনা যাচ্ছে ফিস ফিস আওয়াজ, খুলে দাও, আমি আবার আসবো। শরীরের লোম দাঁড়িয়ে যায়। সে দ্রুত নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দেয়। দয়াল কাকা একদিন সকালে বলে, তুমি যেহেতু লেখো, একটা জিনিস দেখো। অনেক বছর আগে এই ঘরে এক মেয়ে থাকতো, নাম সুরভি। সুরভির কথা সে আগে শোনেনি। কি হয়েছিল সে জানতে চায়। সে ঘরটা তারই ছিল। এক রাতে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে ঘরটা তালা বন্ধ। তবে একটা ডায়েরি ছিল, খুঁজলে হয়তো পাবে। শ্রেয়া খোঁজাখুঁজির পর সেই ডায়েরি পায়। পুরনো ছেঁড়া, পাতায় পাতায় অদ্ভুত লেখা। আমি শুনি তাকে, রাত বাড়লে ছায়া নামে, দরজার গায়ে হাত রাখে কেউ, আয়নায় আমি একা থাকি না, সে আমায় চায়, চায় আমায় ভেতরে টানতে। ডায়েরির শেষ পাতায় লেখা, আজ রাতেই আমি তাকে দেখি, আমি দরজা খুলে দেব। এরপর আর কোনো লেখা নেই। রাত 3টে, চারপাশ নিস্তব্ধ। ডায়েরি পড়ার পর শ্রেয়া যেন আর আগের মতো সাহসী নেই। বারবার সেই বন্ধ দরজাটার দিকে চোখ চলে যায়। সিঁড়ির শেষ ঘরটা। তার মনে হলো দরজার ওপার থেকে কেউ তাকিয়ে আছে। হঠাৎ করে একটা ঠুকঠুক শব্দ এলো। দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে ভিতর থেকে। শ্রেয়ার হৃৎপিণ্ড কেঁপে উঠল। সে উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে। কিন্তু আচমকাই শব্দ বন্ধ হয়ে গেল। আর কিছুই নেই, তবে দরজার নিচের ফাঁক গলে কিছু একটা গড়িয়ে এলো। একটা সাদা কাপড়ের টুকরো, কিন্তু সেটা পুরো লাল দাগে ভরা, যেন রক্ত। তাতে লেখা, আমি এখনও এখানে, তুমি কি আমাকে দেখতে চাও? সে আতঙ্কে সেই কাপড় ছুঁয়েও দেখল না। সে জানে এ যেন কোনো খেলার মতো, কেউ বা কিছু তাকে সাড়া দিচ্ছে। সে ঘুমোতে পারল না সারা রাত। পরদিন সকালে দয়াল কাকা চুপচাপ এসে একটা কথা বলেন, ডায়েরি পড়েছো তো? এখনও সময় আছে, চলে যাও এখান থেকে। শ্রেয়া কিছু বলল না, শুধু জিজ্ঞেস করলো, কি ছিল সেই ঘরে, কে ছিল সুরভির সাথে? দয়াল কাকা দীর্ঘশ্বাস ফেলেন। তখন আমি তরুণ, সুরভি ছিল খুব মিষ্টি মেয়ে। তার বাবা ছিলেন ক্যালকুলেশন অফিসার। তখন ইংরেজ আমলের শেষ দিক, বাংলো তখন নতুন। কিন্তু সে রাত থেকেই বদল ঘটতে শুরু করে। কোন রাত? শ্রেয়া জানতে চায়। এক পূর্ণিমার রাত, সুরভির জন্মদিন ছিল। রাতে তারা খেলছিল প্ল্যানচেট, মজার ছলে। কিন্তু তারা ডাকতে গিয়েছিল ভিন্ন কিছু। কি ডেকেছিল তারা? দয়াল কাকা ফিসফিস করে বললেন,
একবার ডেকে নিয়ে এলে সে আর যায় না, সে রয়ে যায় দরজার ওপারে। সন্ধ্যের পর থেকে বাংলোয় কিছু যেন বদলে যাচ্ছে। বাতাস ভারী, দরজায় কড়া মাঝে মাঝেই নিজে থেকে নড়ছে, বাতিগুলো হঠাৎ হঠাৎ জ্বলে নিভে যাচ্ছে। শ্রেয়া লেখার মাঝে হঠাৎ আয়নায় তাকিয়ে চমকে উঠল। সে দেখল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, একজন মেয়ের অবয়ব, লম্বা চুল, সাদা পোশাক, মুখটা ঢাকা। শ্রেয়া হঠাৎ ফিরে তাকালো, কেউ নেই। আয়নায় আবার তাকাতেই সেই ছায়া নেই। সে চিৎকার করে উঠল। দয়াল কাকা ছুটে এলেন। সে এখন তোমার ভিতরে ঢুকতে চাইছে, কাকা বললেন। তুমি যত দেখবে ততই সে শক্তি পাবে। শ্রেয়া বলল, আমি তাকে দেখতেই চাই না, আমি শুধু সত্যিটা জানতে চাই। সে রাতে প্রবল ঝড়, ঘন্টা বাজে রাত ঠিক 2:47। ঠিক তখনই শ্রেয়ার ঘরের দরজা একটু একটু খুলে যায়। কেউ বা কিছু নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। শ্রেয়া চোখ মেলে দেখে সামনে দাঁড়িয়ে আছে সে, সাদা পোশাক, মেঝে পর্যন্ত চুল, মাথা নিচু, কাঁপতে থাকা ঠোঁট একটাই কথা বলে, তুই ও ঘরে যাবি। এক ঝটকায় বাতি নিভে যায়। শ্রেয়া অজ্ঞান হয়ে পড়ে। শ্রেয়া অজ্ঞান অবস্থায় ছিল কয়েক ঘন্টা। যখন জ্ঞান ফিরে আসে, বাইরে সকাল, কিন্তু বাংলোর ভেতরে কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা। দয়াল কাকাও নেই, সে একা। সে সোজা চলে যায় তালাবন্ধ ঘরের সামনে। আজ আর ভয় করছে না, আজ তার জানতেই হবে সঠিক ইতিহাস। সে দরজার সামনে দাঁড়িয়ে বলে, তুমি কে, আমাকে কেন ডাকছো? কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর দরজার ওপার থেকে উত্তর আসে, তুমি জানো না, আমি তো তুমিই ছিলাম। শ্রেয়ার শরীর ঠান্ডা হয়ে যায়। সে ফ্ল্যাশব্যাকে দেখে এক পুরনো দৃশ্য। এক মেয়ে দাঁড়িয়ে আছে সেই ঘরে, আয়নার সামনে। সে লিখছে ডায়েরিতে, আমার লেখায় সবাই হাসে, কেউ বোঝে না আমার ভয়কে। আমি একা, কিন্তু আয়নাতে আমি দুই। সেই মেয়েটি দেখতে হুবহু শ্রেয়ার মতো, সুরভি। ডায়েরির আরেকটা পাতা খুলে পড়ে শ্রেয়া। আমার শরীরটা একদিন ঠিক ছিল, কিন্তু যখন আমি ওকে ডেকে ফেলি, ও আর আমাকে ছাড়েনি। আমি আর ও এক হয়ে গেছি। এইবার শ্রেয়া বুঝতে পারে বাংলো তাকে শুধু লেখার জন্য টানেনি, এটা ছিল এক ধরনের চক্র। প্রত্যেক বছর এক মেয়ে, যার মনোজগৎ গভীর, যে ভেতরে একা, তাকেই এই ঘর ডাকে। ওরা চায় আরেকটা শরীর, যেটা তাদের লুকিয়ে রাখা ভয়, দুঃখ, ক্ষোভের ভাষা হয়ে উঠবে। শ্রেয়া আয়নার সামনে দাঁড়ায়। এইবার সে দেখতে পায় আয়নাতে থাকা মেয়েটা ওর মতো নয়। চোখে দুঃখ, ঠোঁটে রক্তের দাগ, মুখটা বিকৃত। আয়না যেন কথা বলছে, তুই এবার আমাকে মুক্তি দে, তোর শরীরটা চাই। শ্রেয়া ধীরে ধীরে পিছনে হাঁটতে থাকে। আয়নার পাশেই তালাবন্ধ ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। ঘরটার ভিতরে ঠান্ডা, দেওয়ালে দাগ, মেঝেতে পুরনো রক্তের ছিটে, মোমবাতির মতো গন্ধ। কিন্তু ঘরের মাঝখানে একটা আয়না। সেই আয়নাতে শুধু সুরভির মুখ। শ্রেয়া সেই আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি তো তোকে ভয় পাইনি, তুই আমার মতো, তুইও একা, আমিও একা। তুই চাইছিস পাল্লাতে, কিন্তু আমি চাই মুক্তি। সুরভির চোখে জল, তুই যদি সত্যিই আমায় বুঝিস, তাহলে তুই আয়নার ভেতরে আয়, দেখ আমি কেমন ছিলাম, বুঝে নিস আমি কি হারিয়েছি। হঠাৎ ঘরে আলো নিভে যায়, সব অন্ধকার। তারপরে একটা চিৎকার, না, আমি ফিরতে চাই না। শ্রেয়া হুঁশ ফিরে দেখে সে আয়নার সামনে অজ্ঞান হয়ে পড়েছিল। সকালে যখন সে জেগে ওঠে, দয়াল কাকা ফিরে এসেছে। কাঁপতে কাঁপতে সে বলে, ঘরটা আর নেই, সেই ঘরটা উধাও। তারা গিয়ে দেখে সিঁড়ির শেষ ঘরের দরজা, দেওয়াল সব যেন গলে গেছে। জায়গাটা এখন ফাঁকা, শুধু একটা পুরনো আয়না পড়ে আছে কোণে, আর তার নিচে রাখা একটা ছেঁড়া কাগজ। তুই আমাকে লিখে মুক্ত করেছিস, আমি এখন ছায়া থেকে আলোয় এলাম। শ্রেয়া ফিরে যায় কলকাতায়। সে এখন নতুন বই লিখছে, নাম রেখেছে সিঁড়ির শেষ ঘর। তবে আজও মাঝে মাঝে রাতে যখন সে আয়নার সামনে দাঁড়ায়, তখন মনে হয় পিছন থেকে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে চুপচাপ বলে, আমি লিখেই তোমায় বাঁচিয়েছি, এখন আমাকে বাঁচতে দাও। আয়নার কাজ এক মুহূর্তে ঝাপসা হয়ে যায়, আর তারপর ধীরে ধীরে স্পষ্ট হয় শ্রেয়ার নিজের মুখ। গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।